আমেরিকা তার উৎখাতের পেছনে সরাসরি যুক্ত নয় বলে একটি মন্তব্য করেছেন। এই বিষয়টি কিভাবে করে দেখছেন? এটা কি তার পলিটিক্যাল? হ্যাঁ, কারণ হচ্ছে যে প্রথম ইন্টারভিউটা ভারতের থেকে আমি নিয়েছিলাম। সেই ইন্টারভিউতেও আমার এই বিদেশি হস্তক্ষেপের প্রশ্নটা করেছিলাম। কিন্তু সেই প্রশ্নটা তিনি এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে আপনি পার্লামেন্টেও বলেছিলেন। তো সেটা তিনি এখন জবাব দেননি। আমার মনে হয় তিনি চাইছেন না তিনি যে এই সময় তার লড়াইটাকে যেই হোক, যা প্রতিদ্বন্দ্বিতা হোক, সংগ্রাম হোক, লড়াই হোক, সেটা কেন্দ্রীভূত করতে চাইছেন কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। সেখানে তিনি যদি অন্য আরেকটা ফ্রন্ট খোলেন, তারা আছে কি নেই সেটা পরের কথা। যদি থেকেও থাকে, কারণ তারই মুখ থেকে আমরা শুনেছি সব পশ্চিমা শক্তির ইয়ের কথা, ষড়যন্ত্রের কথা। তিনি যখন বলতে চাইছেন না, তার মানে ধরে নিতে হবে যে তিনি চাইছেন না এই মুহূর্তে তাদেরকে বিব্রত করতে, কোনোভাবে আরেকটি ফ্রন্ট খুলে পশ্চিমা শক্তিকে অকারণে তার কাছে তার লক্ষ্য হচ্ছে কি করে তিনি বা আওয়ামী লীগের লোকেরা কিভাবে আগে বাংলাদেশে ঢাকায় ফিরে যাবে। আমি বলছি না ক্ষমতায় ফিরে যাবে, আমি বলছি তারা ঢাকার ফিরে গিয়ে সাধারণ স্বাভাবিক রাজনীতি করতে পারবেন, সেটাই তার লক্ষ্য। সেক্ষেত্রে আমেরিকাকে তার যদি মনে হয় যে তিনি তার বিরুদ্ধে সরাসরি এখন অভিযোগ করলেন, অভিযোগ করে তো তার প্রতিকার হওয়ার মধ্যে কিছু নেই, এক্ষুনি তো তার কোনো সমাধান হচ্ছে না। যেটা ঘটে গেছে ঘটে গেছে, তা আগামী দিনের জন্য তিনি কেন নতুন করে আর একটা তার সঙ্গে সম্পর্ক, আমার মনে হচ্ছে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তার একটা বড় প্রমাণ যে মানে অনেকদিন বাদে এই প্রথম পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষাৎকার নিতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, যার মধ্যে বিবিসি সবচেয়ে বড় প্রমাণ, যে সে একটি সাক্ষাৎকার তিনি যা বলেছেন তা হুবহু প্রকাশ করেছে। এবং আমি জানি তার আগে তো আপনি জানেন রয়টার্স, এপি, ইন্ডিপেন্ডেন্ট, মানে বর্তমান প্রেস সচিব যেখানে চাকরি করতেন তারাও আর কি ইন্টারভিউ নিয়েছেন। এবং তিনি তো আবার তাদেরকে, আমাদের ভারতীয় গণমাধ্যম ইন্টারভিউ নেওয়ার পর আমাদেরকে আবার গালি দিয়েছেন খুব নোংরা ভাষায়। তো কিন্তু তিনি যেখানে চাকরি করতেন তারা নিয়েছেন তাদের বিরুদ্ধে বলে, আমি জানি না বিবিসির বিরুদ্ধে উনি সেরকম কিছু বলবেন কিনা। উনি বলেছেন যে জুতো চাটা, বুট লিকার্স ইংরেজিতে শব্দ ব্যবহার করেন, ইংরেজিটা ভালো জানেন, বুট লিকার্স শব্দ ব্যবহার করেছেন। তো এখন আবার বক্তব্য হচ্ছে যে আপনি যেটা মূল প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, তিনি এই বিষয়ে কিন্তু কিছু বলছেন না, এই বিষয়ে বলছেন না। এবং এই বিষয়টা বলে আমার যেটা সাধারণভাবে মনে হয়েছে, পশ্চিমা শক্তিরও তিনি সহায়তা চাইছেন। তাদেরকে বৃহৎ শক্তি, তাদেরকে উপেক্ষা করে তো কিছু করা যাবে না। সেটা কারণেই হয়তো এটা ট্যাকটিক্যাল মুভ আমার মনে হয়েছে, কৌশলগত দিক। মঞ্জুরুল হক, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টিকে, যে ট্রাম্প সরকারের সঙ্গে শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা সমঝোতা হচ্ছে এরকম? না, ব্যাপারটি ওইরকম না। দাদা যেমনটি বললেন, ব্যাপারটি ওইরকমই যে আমি আমার শক্তি অনুযায়ী আমি তো লড়াই করব। আমার শক্তি আছে একটি ফ্রন্টে লড়াই করার, আমি আর একটি ফ্রন্ট সেখানে খুলে বসাতে বোকামি। আমি কেন কেন খুলে বসবো? আর আমরা তো জানি দাদা যখন সাক্ষাৎকার নিয়েছিলেন সেটিও আমি পড়েছি। তো আমরা জানি যে উনি কবে কবে কোন কোন সময়ে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকার বিষয়ে কথা বলেছেন। সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছেন, সেন্ট মার্টিন দেওয়া হয়নি বলে আজকে আমার এই অবস্থা, সেটি একসময় উনি বলেছেন। সেটি অনেক আগের ব্যাপার। কিন্তু এখন যখন স্ট্র্যাটেজিক্যালি একটা জায়গায় এসছেন, উনি লড়াইয়ের একটা ফ্রন্ট উনি খুলেছেন রীতিমতো বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে, সেই লড়াইয়ে অহেতুক আপনার এই আমেরিকাকে টেনে আনা, পশ্চিমাদেরকে টেনে আনা, কে কি আচরণ করেছিল, ইউরোপীয় ইউনিয়ন ফান্ড বন্ধ করে দিয়েছিল শেষ দিকে এসে, তারপরে তারা এখনো প্রফেসর ইউনূসকে সমর্থন করে যাচ্ছে, এই বিষয়গুলো খুঁটিনাটি এই বিষয়গুলো তুলে এদের বিরাগভাজন হওয়া বুদ্ধিমানের কাজ না। এবং তিনি সেটা সেই জন্য করেননি। তিনি খুব জ্ঞানত এই বিষয়টিকে ওভারল্যাপ করেছেন, আমার যেটা মনে হয়। এবং এই টেকনিকটা তার জন্য পজিটিভ, বাংলাদেশের জন্য পজিটিভ। যেটা পজিটিভ, আপনাদের দুজনের কাছে প্রশ্নটি রাখছি যে দেখুন, এখন আপনারা যেটাকে পজিটিভলি দেখছেন কিংবা কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন, তিনি যখন মানুষকে বলছিলেন যে পশ্চিমা সাদা একজন তার কাছে সেন্ট মার্টিন চায়, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি জমি দেবেন না, আপনাদের কি মনে হয় তিনি শুধুমাত্র দেশের মানুষের উপর ভরসা করেই
মানুষকে বিষয়টি জানাতে চেয়েছিলেন যাতে করে মানুষ তার উপর আস্থা রাখে? এইটা আমি একটু বলি দাদার আগে, এইটা হচ্ছে আপনি যদি এটাকে ক্ষমতায় থাকা অবস্থায় এই কথাটি ধরেন, তাহলে এটি একটি জনপ্রিয় একটি টুলস। তিনি তো ক্ষমতা থাকা অবস্থাতেই এই কথা বলেছেন। ক্ষমতায় থাকা অবস্থাতেই এই কথা বলেছেন। হ্যাঁ, ক্ষমতায় থাকা অবস্থায় এই ধরনের কথা হচ্ছে আপনার ধরেন সেন্টিমেন্টাল কথা। এটা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বলা হয়। আমরা আমার দল দেশের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছে সেই বিষয়গুলোকে জনগণের সামনে দেওয়া হয়। এটা পলিটিক্যাল টুলস। এইটাকে আপনি কূটনৈতিকভাবে এটা বিচার করা যাবে না। কূটনৈতিকভাবে বিচার করতে হবে যখন তিনি কোনো লিখিত স্টেটমেন্ট দিচ্ছেন বা তার বক্তব্য, লিখিত বক্তব্য বা তার ভাষণ যেটি পত্রপত্রিকায় স্টেটমেন্ট আকারে আসছে, সেটি হচ্ছে আপনার কূটনৈতিকভাবে বিচার্য। আর যখন তিনি সংসদে দাঁড়িয়ে বা জনগণের সামনে একটি প্রকাশ্য ভাষণে সাধারণ সভায় তিনি বলছেন বা সংসদে দাঁড়িয়ে বলছেন, তখন সেটি আপনি পলিটিক্যাল টুলস হিসাবে ব্যবহার করতে হবে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, পার্টিকে উদ্বুদ্ধ করার জন্য, বা জনগণের প্রতি আমার যে দায়িত্ববোধ সেইটিকে প্রমাণ করার জন্য, সেটি বলার জন্য। এটি জনপ্রিয় টুলস। জি, গৌতম লাহিড়ী শুধুই কি একটা টুলস, নাকি তিনি যদি দুদিকেই ধরেন একদিকে জনগণকে অবহিত করা, অন্যদিকে কূটনৈতিক কৌশলগুলি অবলম্বন করা, দুদিকে কি যেতে পারতেন? না দেখো, প্রথম কথা হচ্ছে যে যেটা বলেছেন উনি, তার সঙ্গে আমি অনেকাংশেই একমত। সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের এরকম অনেক কথা মানে বাস্তব অবস্থা থেকে বলতে হয়। আমার মনে আছে নিশ্চয়ই যে ইন্দিরা গান্ধী নিজে বলেছিলেন যে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, এবং পরে তার হত্যাও হয়। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন যে পশ্চিমা এবং বিদেশি শক্তি চাইছে তাকে উৎখাত করতে। ফলে এটা তো রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতায় থাকাকালীন যতগুলো অসুবিধার সম্মুখীন হন, তখন মানুষকে বোঝাতে চান যে তারা কেন মানে কেন তারা অসুবিধায় পড়েছে। সেইটা এখন সেই সময় যেটা সঠিক ছিল, যেটা বললেন যে একটা সময়ের ব্যাপার, সেই সময় যে সঠিক, ধরুন আমেরিকা যে কাণ্ড করেছিল ৭১-এ, মানে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, লড়াইয়ের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছেদ করে রেখেছিলেন, কূটনৈতিক সম্পর্ক, তা তো নয়। এমনকি তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করেছিলেন, তাই না? পরবর্তীকালে চীনের সঙ্গেও সম্পর্ক করছিলেন। সুতরাং দেশ চালানোর জন্য যে কতগুলো জিনিস যেমন প্রয়োজন হয়, আবার অনেক সময় রাজনৈতিক দিক থেকে অনেক হাতিয়ার করতে হয়। দেখুন শেখ হাসিনা বলেছিলেন, এটা গোঁড়া ব্যক্তির কথা যেটা তিনি বলেছিলেন, যে গোঁড়া ব্যক্তি আসলে চাইছিল একটা খ্রিস্টান স্টেট তৈরি করতে, ইস্ট তিমরের মতো, সেটার দিকে ইঙ্গিত করেছিল। তাছাড়া তো সেন্ট মার্টিন তো ছিল এই প্রশ্ন। সেন্ট মার্টিন নিয়ে তো বর্তমানে বাংলাদেশে এখনো তো রহস্য রয়েই গেছে না। বাংলাদেশের কোনো মানুষ সেখানে সেন্ট মার্টিন, এই শুনছি নাকি নভেম্বরে যেতে হওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, এবং সেখানে কোনো জাহাজই চলাচল করছে না, ফলে কেউ নাকি যেতেও পারছে না। ফলে মানে নিজ নিজ ঘরে থেকে পরবাসী হওয়া, সেটা তো, আমি তো ভারতের এরকম কোনো স্থান নেই যেখানে ভারতবাসীরা যেতে পারেন না, যত একমাত্র সামরিক ঘাঁটি ছাড়া। তাহলে কি সেন্ট মার্টিনে কোনো ঘাঁটি তৈরি সত্যি হচ্ছে? প্রশ্ন তো আছে। এবং সেই জন্য তো আমি, একজন যখন আমাকে প্রশ্ন করেছিল যে আপনি নাকি বাংলাদেশে যাচ্ছেন, আপনার সঙ্গে সখ্যতা তৈরি হয়েছে, এবং ঠিক শুনেছেন। কারণ আমার শর্ত হচ্ছে আমি বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে সেন্ট মার্টিন থেকে আসতে চাই, একা নয়, বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে। সেটা অনুমতি দিলে তখন নিশ্চয়ই যাবো। যাই হোক, যে কথা অন্য প্রসঙ্গে যেটা বলি সেটা হচ্ছে যে এটা ঘটনা যে এই মুহূর্তে আমার মনে হয়েছে শেখ হাসিনা অত্যন্ত নিজে একজন দক্ষ কূটনীতিবিদ, এবং তিনি বুঝেছেন যে এই সময় যে কথাটা বলা দরকার তার ফোকাসটা হওয়া দরকার। এই সময় আমেরিকা তাকে তো ক্রাইম ট্রাইব্যুনালে ফাঁসি দিচ্ছে না, এই সময় তার বিরুদ্ধে শাস্তি তো দিচ্ছে ইউনূস সরকার। তো খামোখা তিনি তার বর্ষা মুখটা ঘুরিয়ে দেবেন কেন ওয়াশিংটনের দিকে? ওয়াশিংটন আছে কি নেই তিনি ক্ষমতায় আসার পর সেটা নয়, তখন দেখে নেবেন। কিন্তু আপাতত যেটা আছে তার বিরুদ্ধে তাকে তো লড়তে হবে। সেই কারণে তিনি অন্যদিকে এটাতে তার ফলে একটা গুডউইল পাচ্ছে। নইলে এত পশ্চিমা সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার নিত না, যারা তার বিরুদ্ধে লাগাতার গত ১৫ বছর ধরে একটানা প্রচার করে গেছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই। এত কিছু বলার পরেও কিন্তু তারা শেষ পর্যন্ত শেখ হাসিনা, এবং আমি বলছি, আমার কাছে খবর আছে যে
প্রচুর আরো সংবাদ মাধ্যম বিদেশি, বিভিন্ন রাষ্ট্রের সংবাদ মাধ্যম, তারা প্রায় লাইন দিয়েছে যে তাদের সাক্ষাৎকার চাই শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা কি বলছেন, কি ভাবছেন, সেইটা এদের মনে হয়েছে, কারণ এরা প্রকৃত অর্থে এক অর্থে কিন্তু নিরপেক্ষ সাংবাদিকতা করে, যেটা বাংলাদেশের গণমাধ্যম করছে না। আমি বাংলাদেশের গণমাধ্যম হলে আমি ইউনূসের সাক্ষাৎকার নিতাম, শেখ হাসিনার সাক্ষাৎকার নিতাম, খালেদা জিয়ারও সাক্ষাৎকার নিতাম। হ্যাঁ, আমি 2014 সালে আমার মনে আছে আমরা জামায়াতের সঙ্গে গিয়েও দেখা করেছিলাম, জামায়াতের মতামত চেয়েছিলাম কেন নির্বাচন বয়কট করছে। তো সাংবাদিকতার কাজ তো সেটা, আমি তো কোনো দলীয় কর্মী নয়। সাংবাদিক যখন দলীয় কর্মী হয়ে যান তখনই তখন তার নিরপেক্ষতা থাকে না, সেটার দোষ অনেকেরই থাকে, সেটা ঘটনা, সেটা অস্বীকার করার কিছু নেই। যাই হোক, এইটাই প্রসঙ্গে এইটুকুই বলতে পারি যে আমার মনে হয় এটা দেখা যাক, তার লক্ষ্য এখন একটাই, মানে আমাদের মহাভারতের ভাষায় অর্জুনের মতো একদিকে পাখির দিকে চোখ স্থির করে ধনুষ বাণকে তৈরি রাখা, সেখানে অন্যদিকে এদিক ওদিক তাকানো নয়। জি, জি, অনেক ধন্যবাদ। মঞ্জুরুল হক যদি শেষ কিছু বলতে চান। আমি একটু 1 মিনিট একটু যোগ করি, সেটা হলো যে আমাদের এখানে যে গুজবটা উঠছে, এই যে আমাদের ভারতীয় কিছু মিডিয়া বলছি আমি, যে প্রিন্ট মিডিয়া বা পোর্টাল মিডিয়া না, ইউটিউবার, কিছু ইউটিউবারের কিছু ভিডিওতে এসেছে যে 60 কিলোমিটার পঞ্চগড় অঞ্চলে, তেঁতুলিয়া অঞ্চলে 60 কিলোমিটার ভারতীয় সেনারা দখল করে নিয়েছে, বাংলাদেশের বিজিবি তাকিয়ে দেখেছে এবং ওখান থেকে চলে এসেছে। তো এই জিনিসগুলো যখন বাংলাদেশে চাউর হয়ে যায়, তখন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এক ধরনের কেওয়াস তৈরি, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে যে ভারতের ওখানে 6 নভেম্বর থেকে নোটাম জারি হয়েছে 3 দফায় 3বার সেখানে নোটাম জারি থাকবে। নোটাম জারির সময় সেখানে সব ধরনের মানে ইয়ার প্র্যাকটিস গুলো হয়, বিমান বাহিনীর বিভিন্ন ধরনের মহড়া গুলো হয়। তো বিমান বাহিনী সেই মহড়ার সাথে গোলন্দাজ বাহিনীর একটা কোয়ালিশন করা হয়। কোয়ালিশন করলেই তো আপনার সোলজারের মুভমেন্ট, আপনার আসাম থেকে চলে যাচ্ছে অরুণাচল প্রদেশ, সেখান থেকে আবার চলে আসছে ইয়েতে ত্রিপুরা থেকে মিজোরাম যাচ্ছে, মিজোরাম থেকে আবার চিকেন স্নেকে আসছে। এই যে মোবিলাইজেশনটা, সৈন্যদের যে ঘোরাঘুরিটা নোটাম চলাকালীন, এই ঘোরাঘুরিটাকেই আমাদের এখানকার কিছু লোক যারা দেখছে বা যারা শুনছে তারা মনে করছে যে এখানে বিশাল একটা ঘাঁটি ফাটি হচ্ছে। হ্যাঁ, 3টা ঘাঁটির নাম অলরেডি এসে গেছে, শিলিগুড়ির কাছে একটা, পশ্চিম দিনাজপুরের কাছে একটা, আর আসামের হুগলির ওখানে একটা। তো এগুলো আসলে কিছুই না। হাসিমারা যে বিমান ঘাঁটিটি আপনার ওখানে আছে বিশাল, সেটা বিমান ঘাঁটি সেকেন্ড পাওয়ারফুল আপনার পাঞ্জাবের পরে। তো সেইখানে প্রতিনিয়ত বিমান ওঠে নামে, রাফায়েল আসে, রাফায়েল নামে, রাফায়েল ওঠে। তো এখন এগুলো যদি আপনি পঞ্চগড় থেকে কোনো লোক যে দেখে আসে, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম কর্মী দেখে এসে একটা গুজব জড়াতেই পারে যে বিশাল একটা তোড়জোড় হচ্ছে এখানে, আমাদেরকে ঘিরে ফেলেছে 3 দিক থেকে। আশ্চর্য হয়ে যাবেন কতজন যে আমাকে ফোন করে বলেছে এই যে লালমনিরহাটের 22 কিলোমিটার দখল করে নিয়েছে ভারত, হ্যাঁ অমুক জায়গা থেকে দখল করে, মানে মানে মাথাটা না খারাপ করে ফেলে। এখন আপনি রিকনফার্ম না করা পর্যন্ত এটা তো প্রচার করা যায় না, কিন্তু এই কাজটি ভারত থেকেও করে, ভারতের ইউটিউবার বা যারা আছে এখান থেকে একটা অংশ করে, আবার আমাদের এদিক থেকেও একটা অংশ করে, মানে যা আমাদের এদিকে তো ইউটিউবার যারা কাজ করে ভয়ঙ্কর অবস্থা। আমি 2024 সালের আগস্টের পর, সেপ্টেম্বরের পর থেকে এ যাবৎ প্রায় 300-350 বার পড়েছি বা ভিডিও দেখেছি, এই যে ইউনূস পদত্যাগপত্র পেশ করলো প্রেসিডেন্টের কাছে বিমানবন্দর, তাই না? এই যে টাটকা খবরগুলো হয় না, যে একটা 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 খবর পেলেই যে সঙ্গে সঙ্গে ওইটা প্রচার করতে নাই, একটু রিচেক করা, রিকনফার্ম করা, ওই যে এদের হয়েছে কি আমি আগে করব, আমি আগে করে আমি ক্রেডিট নেব, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, সত্য মিথ্যা পরের ব্যাপার, এগুলো গুজব ছড়াচ্ছে, এগুলো ক্রাইম, রীতিমতো এগুলো ক্রাইম।